সো আশা করি সবাই আপনারা VS Code সেটআপ করতে পেরেছেন। যারা এখনো পারেননি তারা হইলো আপনারা নেক্সট ক্লাসের আগে অবশ্যই সেটআপ করে নিবেন। কোনো প্রবলেম ফেস করলে আমাদের হ্যান্ড সাপোর্ট গ্রুপে নক করবেন। ওকে? সো আশা করি যে আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন। এখন আপনাদের কি কাজ করতে হবে? যেহেতু আজকে হলো আমাদের Dart প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ক্লাস। আজকে আমরা Dart নিয়ে ক্লাস করব এবং পরবর্তী ৫ টি ক্লাস হলো আমাদের Dart এর উপরে থাকবে। সো আজকে আমরা আজকের আমরা ফ্ল্যাটারে কিছু শিখব না। আজকের হলো আমরা Dart প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই শিখব এবং Dart এর ভিতরে আজকের টপিক হলো আমাদের ডেটা টাইপস অ্যান্ড ভেরিয়েবলস। ওকে? তো ফার্স্ট অফ অল হলো VS Code ইউজ করে কিভাবে আমরা Dart প্রজেক্ট ক্রিয়েট করতে পারি সেটা একটু দেখে আসি। তো আপনারা VS Code ওপেন করার পরে এখান থেকে যাবেন হলো ম্যানেজে। ম্যানেজে ক্লিক করে কমান্ড প্যালেট। কমান্ড প্যালেট থেকে এখানে জাস্ট সার্চ করবেন Dart লিখে। Dart লেখার পরে আপনারা একটা অপশনস পাবেন, লেখা আসবে Dart নিউ প্রজেক্ট। ওকে? সো Dart নিউ প্রজেক্ট এটা সিলেক্ট করবেন। আচ্ছা, যদি কারো মাইক্রোফোন অন থাকে প্লিজ অফ করে নেবেন। দেন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কনসোল অ্যাপ্লিকেশন। আমি অ্যাগেন বলতেছি, এখান থেকে সিলেক্ট করবেন কনসোল অ্যাপ্লিকেশন। দেন আপনি আপনার প্রজেক্টটা কোথায় সেভ করবেন সেই ফোল্ডারটা আপনি হলো সিলেক্ট করবেন। ওকে? সো আমি এখান থেকে লোকাল ডিস্ক থেকে সিলেক্ট করতেছি। যদি চান আপনি এখানে একটা ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারটাকে সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট লোকাল ডিস্ক সিলেক্ট করে আমি হলো এখান থেকে যে সিলেক্ট এ ফোল্ডার টু ক্রিয়েট দ্য প্রজেক্ট ইন আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন হইলো আপনার এই যে Dart অ্যাপ্লিকেশন এটার নামটা কি হবে সেটা বলতে হবে। সো এখান থেকে নামটা আমি বলে দিচ্ছি যে লেসন 1। ওকে? বাট এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা কি যে এখানে আপনার প্রত্যেকটা লেটার হতে হবে স্মল কেজের। ওকে? অবশ্যই স্মল কেজের হতে হবে এবং যদি আপনাদের ২ টা ওয়ার্ড হয়, লাইক দেখেন লেসন এবং ২ টা ওয়ার্ড। যদি ২ টা ওয়ার্ড হয় সেক্ষেত্রে আপনি আন্ডারস্কোর দিয়ে সেপারেট করবেন। কখনোই স্পেস দিবেন না। ওকে? এটা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে। এটা শিখে রাখেন, যেহেতু আপনি প্রোগ্রামিং শিখতে আসছেন এটা আপনার ইন ফিউচারে কাজে লাগবে। যদি কখনো আপনি ২ টা ওয়ার্ড নিয়ে কাজ করেন কখনোই আপনি আন্ডারস্কোর দিবেন না। হয়তোবা আপনি ক্যামেল কেস ইউজ করবেন। যদিও এখানে ক্যামেল কেস হবে না। এখানে কথা বলতেছি। যদি ২ টা ওয়ার্ড হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আন্ডারস্কোর দিয়ে ২ টা ওয়ার্ডকে সেপারেট করবেন। দেন আপনি এন্টার প্রেস করবেন। এখানে একটু টাইম নিবে। কারণ হলো যখন আমাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হয় তখন আমাদের এপিআই থেকে কিছু ডেটা ফেচ হয় বা রিড হয়। যার কারণে আমাদের ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। যাতে নেট থেকে আমাদের ডেটাগুলো আসতে পারে। ওকে? যখন আমরা প্রজেক্টটা ক্রিয়েট করব একটু খেয়াল রাখবেন যাতে আমাদের নেটটা অন থাকে। সো এরপরে এখানে কিছু ফোল্ডার পাবেন। সো সবগুলা ফোল্ডার আমাদের দেখার প্রয়োজন নাই। শুধুমাত্র আমরা এখান থেকে বিনে আসব। বিনে এসে দেখেন এখানে লেসন অন ডট ডাট নামে একটা ফাইল আছে, ডাট ফাইল আছে। যেহেতু আমাদের প্রজেক্টের নাম ছিল লেসন অন, এইজন্য প্রজেক্টের নাম ডট ডাট এই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করব। দেন একটু খেয়াল করেন, আমাদের এখানে কিছু মানে জাস্ট ৫ থেকে ৬ লাইনের কিছু ডিফল্ট কোড করা আছে, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি কি এখানে জাস্ট একটা মেইন ফাংশন আছে। তো এক্সাক্টলি মেইন ফাংশনের কাজ কি? যদিও ফাংশন নিয়ে আমরা ইন ডিটেইলস ক্লাস করব ফিউচারে। বাট আমি জাস্ট বলে রাখি যেহেতু চলে আসছে এখন, তো না বললে আপনারা কনফিউশন থাকবেন যে আসলে মেইনটা কেন ইউজ করা হচ্ছে। সো মেইন ফাংশনটা ইউজ করা হচ্ছে এই কারণে, কারণ যখন আমরা আমাদের প্রোগ্রামকে কম্পাইল করা শুরু করি, তখন আমাদের কম্পাইলার আসলে খুঁজে যে আমাদের মেইন ফাংশনটা কোথায় আছে। কারণ মনে করেন একটা প্রোগ্রামে আপনার অনেকগুলা কোড থাকতে পারে। সাপোজ আপনার ৫০০০ লাইন, ১০,০০০ লাইনের কোড থাকতে পারে একটা প্রোগ্রামের ভিতরে, রাইট? সো কম্পাইলার যখন কম্পাইল করা শুরু করবে তখন সে কিভাবে বুঝবে যে আমার কোন জায়গা থেকে শুরু করতে হবে? সো কম্পাইলার হলো যেখানে মেইন ফাংশনটা পায় সেখান থেকে মূলত শুরু করে। যেহেতু আমাদের এইখানে হলো আমাদের মেইন ফাংশনটা আছে, এজন্য কম্পাইলার হলো আমাদের এখান থেকে মেইন ফাংশনটা শুরু করবে। এখান থেকে এক্সিকিউশন শুরু করবে। ওকে? সো এটা মনে রাখবেন যে নরমালি একটা প্রোগ্রামে একটাই মেইন ফাংশন থাকে। একটা প্রোগ্রামে নরমালি একাধিক মেইন ফাংশন থাকে না। কারণ যদি একাধিক মেইন ফাংশন থাকে তাহলে আপনার কম্পাইলার আসলে কনফিউজ হয়ে যাবে বা কনফ্লিক্ট করবে যে আপনার কোন জায়গা থেকে শুরু করা উচিত। ওকে? এইজন্য নরমালি একটা প্রোগ্রামে একটাই মেইন ফাংশন থাকে এবং আপনার কম্পাইলার বা ইন্টারপ্রেটার যেখানে মেইন ফাংশনটা পায় সেখান থেকে মূলত কোড এক্সিকিউশন করা শুরু করে। ফাইন?
সো আমাদের এই যে উপরের লাইনটা এখন আর প্রয়োজন নাই। আমি এখানে ইম্পোর্ট প্যাকেজটাকে বাদ দিচ্ছি। এটা আমাদের এখানে প্রয়োজন নাই। আমি এখান থেকে প্রিন্ট লাইনটাকে বাদ দিচ্ছি। দেন মেইনের ভিতরে একটা প্যারামিটার আছে। এটা আমার রাখার প্রয়োজন নাই। এটা বাদ দিচ্ছি। এটা নট প্যারামিটার, এটা আর্গুমেন্ট বলা হয়। ওকে? এবং আর্গুমেন্ট প্যারামিটারের ডিফারেন্সটা আছে এটা আমরা পরে বুঝবো। আচ্ছা। সো এটা হলো আমাদের মেইন ফাংশন যেটা আমি অলরেডি ডিসকাস করেছি যে যখন আমরা আমাদের কোডটাকে রান করা শুরু করব তখন আমাদের কম্পাইলার আমাদের এই মেইন ফাংশন থেকে রান হওয়া শুরু করবে। ফাইন। সো আজকের লেসনে আমাদের টপিক কি? আমাদের টপিক হলো ভেরিয়েবল অ্যান্ড টপিক লিখে দিচ্ছি এখানে আমি ভেরিয়েবল অ্যান্ড ডেটা টাইপস। ওকে? ফাইন। সো আমি প্রথমেই একটু কথা বলতে চাই। সো আমি প্রথমে একটু কথা বলতে চাই। যদি আপনাকে আমি আপনার নাম জিজ্ঞেস করি, অবশ্যই আপনি বলতে পারবেন আপনার নাম, আপনার এইজ, রাইট? আপনার সিজিপিএ। এই যে প্রত্যেকটা জিনিসই কিন্তু হলো একটা ডেটা। যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনার ফেভারিট মুভি কোনটা? অবশ্যই আপনি বলতে পারবেন। সো মুভিটাও কিন্তু একটা ডেটা। সো আমরা আসলে রিয়াল লাইফে যাই জানি, আসলে যাই দেখি প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা করে ডেটা। সো ডেটা এবং ইনফরমেশন এই ২ টা বিষয়ের ডিফারেন্স জানতে হবে আমাদের। সো ডেটা হইলো লাইক মনে করেন ৫। আপনাকে আমি বললাম ৫। অথবা আপনাকে আমি বললাম যে 3 পারসনস। ওকে? অথবা বললাম যে আ আমি একটু দেখে আসি যে আমাদের সঙ্গে কে যুক্ত হচ্ছে। আচ্ছা। সো আমি যেখানে ছিলাম আপনাকে আমি বললাম যে ৫। এই যে ৫ এটা হলো একটা ডেটা। তো এই ৫ যদি আপনাকে বলি, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এই ৫ কি? এখানে কি ৫ জন মানুষ? ওকে? না ৫ টা কম্পিউটার? না আদার্স কিছু? সো ৫ বললে আপনি কিন্তু স্পেসিফিক্যালি কিছু বুঝতে পারতেছেন না। এখন যদি আপনাকে বলা হয় আ যে I have 5 pens যে আমার ৫ টি কলম আছে। সো এইটা কি একটা তথ্যবহুল, তাই না? একটা তথ্যবহুল একটা ডেটা। সো এই যে তথ্যবহুল ডেটা যেটা শুনে আপনি বুঝতে পারবেন, যেটাকে আপনি এনালাইসিস করতে পারবেন, এটাকে বলা হয় ইনফরমেশন। তো এক কথায় হলো ডেটাকে প্রসেস করার ফলে ডেটাকে প্রসেস করার ফলে যে আউটপুট আমরা পাই সেটা হলো ইনফরমেশন। ওকে? আমি আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ আপনাকে বলা হইলো আ যে আ সাপোজ 4, ওকে? তো 4 হলো একটা ডেটা। সো 4 কি? এট এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো আমি আরেকটা কথা উল্লেখ করি। ডেটা হইলো তথ্যের একক। ওকে? তথ্যের একক হলো ডেটা। তো আপনাকে বলা হয় 4 আপনি বুঝতে পারবেন না যে আসলে 4 কি। ওকে? সো যদি বলা হয় যে আ মাই এইজ ইস 4 বা I am 4, ওকে? সো তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এটা একটা ইনফরমেশন। কারণ কি এখানে একটা তথ্যবহুল বিষয় আছে যেটা শুনে বা পরে আপনি বুঝতে পারবেন যে না এখানে কিছু বোঝানো হচ্ছে। ওকে? এইটা হলো ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য। ফাইন। এখন আসি যে আপনি আপনার নাম জানেন বা আপনার বাবা-মা, ভাই-বোন সবাই আপনি নাম জানেন, তাদের অ্যাড্রেস জানেন, তাই না? বা আপনি যত পড়াশোনা করতেছেন সবকিছু অনেক কিছু আপনার মনে আছে। তো এই যে বিষয়গুলা, এই প্রত্যেকটা বিষয় যেগুলো আপনি জানেন এগুলো কিন্তু ডেটা। এবং এই ডেটাগুলা হইলো আপনার কোথায় জমা আছে? আমরা সাধারণত কি বলি যে আমাদের মনে আছে। বাট মনে কখনো ডেটা সেভ থাকে না, তাই না? কোথায় থাকে? আমাদের হইলো যে ব্রেন আছে, এই ব্রেনের যে সেল আছে, সেলের ভিতরে হইলো আমাদের তথ্যগুলা জমা থাকে। ওকে? যতক্ষণ পর্যন্ত আমাদের ব্রেন কাজ করে, ততক্ষণ পর্যন্ত হইলো আমরা ওই ডেটাগুলাকে মনে রাখতে পারি। ওই ফাংশন গুলাকে কি করতে পারি? মনে রাখতে পারি, রাইট? যদি কখনো আমাদের ব্রেন ফাংশন কাজ করা অফ করে দেয়, তাহলে কিন্তু ডেটাগুলো আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে যাবে। আমরা কিন্তু সেটাকে আর ব্যাক করতে পারব না। ওকে? ওই দেখেন না বাংলা ছবিতে যে আপনার দেওয়ালে ধাক্কা খেয়ে সবকিছু ভুলে গেছে। ওকে? সো এমন হতে পারে। সো বিশেষ করে আমাদের হইলো যে ডেটাগুলো আমাদের মস্তিষ্কে কি থাকে? জমা থাকে। সো ডেটা কি হতে পারে? ডেটা টেক্সট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, তাই না? অ্যানিমেশন হতে পারে, ইমেজ হতে পারে, অনেক প্রকারের ডেটাই হতে পারে। সো এই ডেটাগুলো কিন্তু
আমরা কি করতে পারি? রিড করতে পারি, তাই না? রিড করতে পারি, রাইট করতে পারি এবং আমি যেখানে ছিলাম যে এই ডেটাগুলো হইলো আমাদের মস্তিষ্কের ভিতরে কোথাও কোনো একটা সেলে মূলত এগুলো জমা থাকে। ওকে? সো লাইক যখন আমরা এখন আছি কম্পিউটারের ভিতরে, যখন আমরা কম্পিউটার ডেটা নিয়ে কাজ করব, তো অবশ্যই কম্পিউটার কি করতে হবে? কম্পিউটারেরও সেইম ভাবে ডেটাকে সংরক্ষণ করতে হবে। ওকে? বা সেভ করতে হবে। এখন কম্পিউটারের মেমোরি কি? মানে কম্পিউটারের মস্তিষ্ক কি? কম্পিউটারের মস্তিষ্ক হইলো কম্পিউটারের RAM অথবা ROM। RAM মানে কি? র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেখানে ইমিডিয়েট কিছু ভ্যালু আমাদের থাকে। ওকে? যেখানে ইমিডিয়েট কিছু ভ্যালু থাকে। আর ROM মানে কি? রিড অনলি মেমোরি যেখানে আমরা বলতে পারি যে SSD মানে হার্ড ডিস্ক। ওকে? তো এই যে হার্ড ডিস্ক হলো আমাদের সেকেন্ডারি মেমোরি আর RAM হলো আমাদের প্রাইমারি মেমোরি। ওকে? তো যখন মূলত আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করি তখন এই যে ডেটাগুলো মূলত আমাদের কম্পিউটারের RAM-ই এটা স্টোর থাকে এবং RAM থেকেই মূলত আমরা রিড রাইট করি। ওকে? সো আমি এটা বুঝতে পারলাম যে যখন আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করি তখন হইলো ডেটাগুলো আমাদের ভেরিয়েবলের ভিতরে স্টোর থাকে অ্যান্ড ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো একটা পাত্রের ন্যায়। এখানে একটু খেয়াল করেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ভেরিয়েবল রাইট? একটা পাত্রের ন্যায়। এখানে কি হচ্ছে? আমরা এখানে ডেটাকে রাখতে পারতেছি। আবার ওই ভেরিয়েবল থেকে আমরা ডেটাকে বাইর করে নিয়ে আসতে পারতেছি। ওকে? সো এই পাত্রটাকে আপনি কম্পিউটারের মেমোরির সঙ্গে কম্পেয়ার করেন যে আ যখন আমরা ডেটা নিয়ে কাজ করব, তখন ওই ডেটাগুলো আমরা ভেরিয়েবলের ভিতরে মানে কম্পিউটার RAM এর ভিতরে স্টোর করব এবং ওখান থেকে RAM থেকে নিয়ে আবার আমরা ডেটাগুলোকে অ্যাক্সেস করব বা আমরা অপারেশন করব। ওকে? সো এইখানে কারো কোনো কোয়েরি আছে কিনা? না ভাই, আপাতত কোনো কোয়েরি নেই। আপনি ওকে। তো জাস্ট আমি একটু নোট বলে রাখি। সেটা হইলো ডেটা অনেক ধরনের হতে পারে। টেক্সট হতে পারে, অডিও, ভিডিও, ইমেজ, অ্যানিমেশন, এভরিথিং। ওকে? এইগুলো আমাদের ডেটা। এইগুলোকে হইলো আমরা কম্পিউটার RAM এর ভিতরে স্টোর করতে পারি। আবার RAM থেকে আমরা রিড করে সেটাকে নিয়ে এসে আমরা এক্সিকিউশন করতে পারি। ওকে? ফাইন। সো আমরা একটু নেক্সট ইমেজটা দেখার চেষ্টা করি। একটু খেয়াল করেন যদি ইমেজটা খুবই ছোট, আমি একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন। সো এইটা কি আমাদের RAM, তাই না? এটা কিন্তু আমরা কমবেশি সবাই চিনি। এটা হলো আমাদের RAM। সো এই RAM এর ভিতরে যখন আমরা একটা প্রোগ্রাম লিখবো যে ইন্টা a ইকুয়াল 5, তো এই দেখেন যদি আমরা কোডটা নিয়ে অবশ্যই ডিসকাস করব কিভাবে কাজ করে না করে। তার আগে আমাদের বুঝতে হবে যে কিভাবে এক্সাক্টলি কাজটা হচ্ছে। তো এইখানে ইন্টা a, এই a মানে হলো আমাদের ভেরিয়েবল। ওকে? আমাদের ভেরিয়েবল। আর এখানে 5 মানে কি? ভ্যালু। ভ্যালু বা ডাটা যেটাই বলেন না কেন, 5 মানে হলো একটা ডেটা। যেটা হলো আমাদের এই যে a ভেরিয়েবল এটার ভিতরে স্টোর আছে। ওকে? এখন এই a ভেরিয়েবলটা এক্সাক্টলি কোথায় আছে? এইটা মূলত আছে আমাদের RAM এর কোথাও সেলের ভিতরে। ওকে? এখানে দেখেন লেখা আছে যে অ্যাড্রেস নেম বা মেমোরি সেল লেখা আছে, লোকেশন লেখা আছে। সো এই যে এটা মূলত লোকেট করে কাকে? এই লোকেট করে মূলত আমাদের এইখানে RAM এর কোথাও একটা সেল। তো যখন আমরা একে কল করব তখন হলো এই RAM থেকে ডেটা নিয়ে আসবে আমাদের এর ভিতরে। ওকে? আবার যখন আমরা a = 5 দিব তখন এই ভ্যালুটা হলো আমাদের এর ভিতরে স্টোর করবে। তার মানে আমরা এটুকু বুঝতে পারতেছি যে RAM এর ভিতরে আমরা ডেটা স্টোর করতে পারি। আবার ওখান থেকে আমরা ডেটা নিয়ে এসে সেটাকে আমরা অপারেশন করতে পারি। ওকে? এখানে একটু খেয়াল করি যে আমাদের আসলে যখন আমরা প্রোগ্রামিং এ ভেরিয়েবল নিয়ে কাজ করব, তখন এক্সাক্টলি কিভাবে হবে? একটু খেয়াল করি। এই দেখেন ইন্টা। ইন্টা মানে কি? আমাদের ডেটার টাইপ এখানে লেখা আছে ডেটার টাইপ। মানে কি? যে ডেটার অনেকগুলো টাইপ হতে পারে। ইন্টিজার, তারপরে কি হতে পারে? নাম্বার, সরি ইন্টিজার, হ্যাঁ, নাম্বার হতে পারে, ডাবল হতে পারে, বুলিয়ান হতে পারে, স্ট্রিং হতে পারে, রাইট? অনেক টাইপ হতে পারে। আরো অনেক কিছু আছে। সবকিছু আমরা আজকে দেখব না। তো আমরা আজকে যেগুলো ডিসকাস করব সেটা আমাদের পরের ইমেজে বলা আছে। ওকে? তো এইখানে ইন্টিজার কি? আমাদের একটা ডেটার টাইপ। আর এখানে a কি? একটা ভেরিয়েবল নেম। আর এখানে 15 কি? একটা ভ্যালু। ওকে? সো এই ভেরিয়েবল নেমটা যেকোনো কিছুই হতে পারে। এখানে এই হতে হবে এমন কোনো বিষয় না। এই ভেরিয়েবল নেম ক্যান বি এভরিথিং।
আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে? আ এবং এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলসও আছে। এটা আমরা অবশ্যই দেখব। একটু পরে দেখব আরকি। সো এই ভেরিয়েবল নেম যেকোনো কিছুই হতে পারে এবং এটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। কি বলা হয়? অ্যাসাইন অপারেটর। দ্যাট মিনস এই 15 ভ্যালুকে আপনি এর ভিতরে অ্যাসাইন করতেছেন। আমি এগেইন বলতেছি যে এই 15 ভ্যালুটাকে আপনি এর ভিতরে অ্যাসাইন করতেছেন। যদি কখনো আপনি এই রকমের লাইন দেখেন, অবশ্যই দেখবেন, একটু পরে দেখবেন। যদি কখনো আপনি এরকমের লাইন দেখেন, তাহলে আপনি ইন্টটাকে বলবেন ডেটার টাইপ। কারণ কি এখানে 15 কি? ইন্টিজার এবং ইন্টিজার, ডাবল, বুলিয়ান এগুলো কি আমরা একটু পরে ডিসকাস করব। তো এইখানে ইন্টটা হইলো ডেটার টাইপ, এ হইলো ভেরিয়েবল নেম, 15 হইলো ভ্যালু। আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব। তো অবশ্যই এটাকে একটু ভালো করে দেখেন যে কোনটাকে আমরা কি বলতেছি। ইন্টটা হলো টাইপ, এ হইলো ভেরিয়েবল নেম, 15 হলো ভ্যালু আর এই সিম্বলটা হলো অ্যাসাইন অপারেটর। ওকে? সো দেন আচ্ছা, আমাদের এখানে আরেকটা ইমেজ থাকার কথা। ওকে, আমি একটু দেখে আসি। ওকে, আশা করি এখন দেখতে পাচ্ছেন, রাইট? সো একটু আমরা এখানে ভালো করে বোঝার চেষ্টা করি যে আমরা আজকের যে ডার্টে আমাদের ডেটা টাইপ নিয়ে কাজ করব। সো কোন টাইপগুলো আজকে আমরা দেখব। তার ভিতরে থাকবে ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। মানে আপনি 1, 2, 3, 4, -1, -2, 100, 200 মানে এভরিথিং। ওকে? এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এইটাকে বলা হয় ইন্টিজার সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যা। মানে যেখানে কোনো দশমিক সংখ্যা থাকবে না। এখানে দেখেন লেখা আছে 42, এটা একটা ইন্টিজার। হতে পারে 100, হতে পারে 200, হতে পারে 1000, হতে পারে -2000। দ্যাট মিনস যেখানে কোনো দশমিক সংখ্যা থাকবে না সেটাই হলো কি পূর্ণ সংখ্যা। ওকে? দেন এটাকে কি বলবো? ডাবল। ডাবল মিনস কি? ডাবল মিনস হইলো এটাকে বলে দশমিক সংখ্যা। মানে যে নাম্বারে পূর্ণ সংখ্যা থাকবে না, যে নাম্বারে দশমিকের পরে কোনো ভ্যালু থাকবে সেটাকে বলা হয় কি? ডাবল। এবং এটা আরেকটা নাম আছে কি? ফ্র্যাকশনাল নাম্বার। ওকে? বা ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশকে আপনি যদি এইভাবে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কোনো না কোনো পয়েন্ট পাবেন। ঠিক আছে? তো এটাকে বলা হয় ডাবল। দ্যাট মিন যদি আমাদের দশমিকের পরে কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা কি বলবো? ডাবল নাম্বার বলবো। ওকে? দেন আছে বুলিয়ান। বুলিয়ান খুবই একটা সিম্পল টাইপ। এখানে শুধুমাত্র ২ টাই ভ্যালু থাকতে পারে। আইদার ট্রু নাইদার ফলস। ট্রু এবং ফলস ছাড়া আপনার বুলিয়ানের ভিতরে আদার কিছুই থাকতে পারবে না। ওকে? এরপর আছে স্ট্রিং। স্ট্রিং মানে হলো কি? যেকোনো টেক্সট। আপনি যেকোনো টেক্সটকে স্ট্রিং বলতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা কি? যে যখন কোনো ভ্যালু, এভরি ভ্যালু, যদি কোনো ভ্যালু সিঙ্গেল কোটেশন, দেখেন এখানে হ্যালো লেখা আছে। হ্যালো ২ পাশে সিঙ্গেল কোটেশন দেওয়া আছে। যদি হ্যালো, যদি এনি টেক্সট, যেকোনো টেক্সট সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন, একটু খেয়াল করেন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন এর ভিতরে থাকে, যদি কোনো টেক্সট সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন এর ভিতরে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? স্ট্রিং বলবো। একটু খেয়াল করেন, এখানে হ্যালো আছে সিঙ্গেল কোটেশনের ভিতরে, এটাকে আমরা স্ট্রিং বলবো। এখানে ওয়ার্ল্ড আছে ডাবল কোটেশনের ভিতরে, এটাকেও আমরা স্ট্রিং বলবো। যদি কোটেশনের ভিতরে না থাকে তখন সেটাকে আমরা স্ট্রিং বলতে পারবো না। এখন আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ মনে করেন এখানে কি আছে? 42 আছে, রাইট? এটাকে আমরা কি বলবো? ইন্টিজার বলবো। বাট বাই চান্স যদি 42 র আগে এবং পরে কোটেশন থাকে, হয় সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, যদি যেকোনো একটা থাকে তখন 42 আর নাম্বার থাকবে না বা ইন্টিজার থাকবে না, এটা হয়ে যাবে কি? স্ট্রিং। এজন্য আমি বলছি যে এনি টেক্সট, যেকোনো টেক্সট, যেকোনো নাম্বার এ যদি আগে পরে কোটেশন থাকে সেটা হয়ে যাবে কি? স্ট্রিং। ওকে? দেন আরেকটা টাইপ আছে, নাম আছে ডাইনামিক টাইপ। ওকে? সো এই ডাইনামিক টাইপের ভিতরে যেকোনো টাইপের ভ্যালু থাকতে পারে। একটু খেয়াল করেন যে
আপনি যখন একটা ভেরিয়েবলের টাইপ নিবেন, তো আপনি এখানে যে টাইপের নাম দিবেন আপনাকে কিন্তু ভ্যালু সেই টাইপেরই স্টোর করতে হবে। এখানে যদি আপনি ইন্টিজার লেখেন, তাহলে ইন্টিজার ভেরিয়েবলের ভিতরে আপনাকে ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করতে হবে। যদি আপনি ডাবল লেখেন, আপনাকে অবশ্যই ডাবল টাইপের ভ্যালু স্টোর করতে হবে। লাইকলি, বুলিয়ান, স্ট্রিং সব ক্ষেত্রে হলো আপনি যে টাইপের আপনি যে টাইপ ব্যবহার করবেন সেই টাইপেরই ভ্যালু আপনাকে ওই ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে হবে। বাট যদি আপনি ডাইনামিক ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো টাইপের ভ্যালুই এই ডাইনামিক ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারবেন। যদিও এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা একটু বোরিং লাগতে পারে। বাট যখন আমরা কোডিং এ যাবো জাস্ট এইগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করবো আজকে। ওকে? জাস্ট এইগুলোকে আমি আজকে ইমপ্লিমেন্ট করব। এইজন্য আমি এত কথা বলতেছি। ওতে আপনি এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যান, তাহলে কিন্তু আপনি কোডিং এ গিয়ে খুব সহজেই এটাকে ক্যাচ করতে পারবেন, ধরতে পারবেন যে কি হচ্ছে আসলে। ওকে? তো আমি এগেইন বলতেছি যে যদি ডাইনামিক ইউজ করি তাহলে আপনি যে কোনো টাইপের ভ্যালু দেখেন, এখানে আপনি 42 হোক বা 3.14 হোক বা 2 হোক বা হ্যালো, মানে যে কোনো টাইপের হোক না কেন আপনি ডাইনামিকের ভিতরে স্টোর করতে পারবেন। ওকে? তো এখানে কারো কোনো কোয়ারি আছে কিনা? না ভাইয়া কোয়েরি নেই। তো ডাইনামিক ভ্যালুর মধ্যে আপনার সব ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারবো, তাই না? আপনার রাইট, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। রাইট, রাইট, এটাই বলছি আমি। আচ্ছা। ওকে, সো এখন যাবো আমরা কোডিং এ। সো ফার্স্ট অফ অল আমি একটা লাইন লিখবো, দেন প্রশ্ন করব যে কোনটা কি। বলতেছি ইনটা নাম্বার 10। ওকে, সো আমাকে বলেন যে এখানে ইনটা কি? ডেটা টাইপ, ডেটা টাইপ। এখানে নাম্বারটা কি? ভেরিয়েবল। ভ্যারিয়েবল, এই যে আমাদের একটা সিম্বল দেখতে পাচ্ছি, এটা কি বলবো? অ্যাসাইনমেন্টাল অপারেশন, অপারেটর। অপারেট, অপারেটর, অ্যাসাইন অপারেটর। ওকে, দেন এইখানে হলো 10টা কি বলবো? ভ্যালু, ভ্যালু। বলবো। তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে বর্তমানে আমাদের এই যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আছে এবং এই ভেরিয়েবল একটা পাত্রের ন্যায়, মানে একটা মেমোরির ন্যায়, যেখানে হইলো আমরা একটা ভ্যালুকে রাখতে পারি, মানে অ্যাসাইন করে রাখতে পারি। ওকে, ফাইন। এখন যদি আমরা চাই যে আমরা ওই নাম্বারকে প্রিন্ট করে দেখব, দেখেন একটু খেয়াল করেন, আমি এখানে প্রিন্ট করার পরে বলতেছি। আমরা কিন্তু এখানে 10টা পেয়ে গেছি। প্রিন্ট কেমনে করলাম? এখান থেকে রানে গিয়ে জাস্ট আমরা স্টার ডিবাগ করলাম, অথবা আপনি এখান থেকেও করতে পারেন। এটাকে রিমুভ করে দিই। আপনি এখানে গিয়ে এখান থেকে স্টার ডিবাগিং করতে পারেন। ওকে, যে কোনো একটা করলেই হবে, অথবা আপনি এখানে রানও ক্লিক করতে পারেন, তাতেও হবে। ওকে, সেটাই করেন না কেন। সো এখানে আমরা একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পরে এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা যখন আমরা প্রিন্ট করলাম তখন দেখেন আমাদের আউটপুট কত আসছে? 10 আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, আসলেই আমাদের এই নাম্বারের ভিতরে, এই যে নাম্বার ভেরিয়েবলটা, এটার ভিতরে আমাদের 10 স্টোর হয়ে আছে। ওকে, তো এইটা কথা আছে, আমাদের র্যামের কোনো একটা জায়গা আছে যেখান থেকে আমরা রিড করে নিয়ে এসে এটাকে আমরা এখন প্রিন্ট করতে পারতেছি। ওকে, ফাইন। এখন আমরা কি করব? আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিব। ওকে, আরেকটা ভেরিয়েবল নিব, লাইক যে ইন্টিজার নাম্বার 2 = 20। আমি একটা জিনিস বলে রাখি যে আপনি সেম ফাংশনের ভিতরে সেম নামে দুইটা ভেরিয়েবল নিতে পারবেন না। যেহেতু আপনি এখানে নাম্বার নিয়েছেন, এখানে আপনি আবারও নাম্বার নিতে পারবেন না। ওকে, আপনাকে অন্য একটা নাম ইউজ করতে হবে। মানে যদি আপনি সেম নামে হইলো আপনি নাম রাখেন, তাহলে তো আসলে কম্পাইলার কনফিউজ হয়ে যাবে, রাইট? সাপোজ আপনার দুই ভাই, আপনার নাম এবং আপনার ভাইয়ের নাম সেম নাম, আপনার বাবা ডাক দিল নাম ধরে, কে যাবেন? তাই না? এখানে তো কনফিউশন হয়ে যাবেন। অবশ্যই নেম ডিফারেন্স হতে হবে। সো আমরা এখানে কি করব? একটা দিচ্ছি নাম্বার, আর একটা দিচ্ছি সাপোজ নাম্বার ওয়ান বলে দিচ্ছি। ওকে, নাম্বার 1। সো এখন দুইটা ভেরিয়েবল আছে, রাইট? নাম্বার 1 এবং নাম্বার 2। এখন এই দুইটা ভেরিয়েবলকে আমরা যোগ করব। কি করব? যোগ করব। তো জাস্ট এখানে বলতে পারি যে আমরা নাম্বার প্লাস নাম্বার 1, রাইট? এখন দেখেন এই নাম্বার, আচ্ছা মাইক্রোফোন অন কর।
আমার কিন্তু এখানে একটু সমস্যা আছে। ওকে, মাইক্রোফোন অন রাখবেন না প্লিজ, কথা বলা শেষ হইলে অফ করে নেবেন। সো এখানে নাম্বারের ভিতরে কে স্টোর আছে, 10 স্টোর আছে, রাইট? এবং এই নাম্বার অনের ভিতরে কি স্টোর আছে, নাম্বার অনের ভিতরে আমাদের 20 স্টোর আছে। এখন যদি আমরা দুইটাকে যোগ করি, কি করি, দুইটাকে যোগ করি, তাহলে কি হওয়ার কথা, দুইটাকে যোগ করলে 10 প্লাস 20 ইকুয়াল টু 30 হওয়ার কথা, রাইট? এখন আমরা এই যে ফলাফলটা পাচ্ছি, এই যোগ করার পরে যে ফলাফলটা পাচ্ছি, এটাকে কি করতে হবে, আরেকটা ভেরিয়েবলের ভিতরে আমরা স্টোর করব, তাই না? দুইটাকে যোগ করে আমরা যে ফলাফলটা পাবো, সেই ফলাফলটাকে আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। তো আমি এইখানে বলে দিচ্ছি যে ইন্টিজার রেজাল্ট, এই রেজাল্ট হলো আরেকটা ভেরিয়েবলের নাম। ওকে, এখন দেখেন এই দুইটা ভেরিয়েবলকে যোগ করে আমি এই রেজাল্ট যে ভেরিয়েবল এর ভিতরে স্টোর করলাম। তাহলে এই যে রেজাল্ট, এর মধ্যে এখন কি আছে বলেন তো? নাম্বার আর নাম্বার 1। হ্যাঁ, তাহলে এখানে ভ্যালুটা কি আছে এর ভিতরে? ভ্যালু 10 প্লাস 20 30 হ্যাঁ, 10 প্লাস 20 মানে কত, 30, রাইট? যদি আমরা এখন রেজাল্টটাকে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাদের 30 পাওয়ার কথা, তাই না? দেখে আসি আমরা, 30 কিন্তু চলে আসছে। ওকে, এখন চাইলে কিন্তু আমরা সেম ভাবে বিয়োগটাও করতে পারি, তাই না? তো সেম ভাবে কিন্তু আমরা বিয়োগটাও করতে পারি, জাস্ট চেঞ্জ করে দেবো, এখানে প্লাসের বদলে মাইনাসটা ইউজ করব। দেন আমরা কি করব, জাস্ট ওখান থেকে রান করে নিব, তাই না? রান স্টার ডিবাগ। তাহলে দেখেন 10 মাইনাস 20, আমি কত আসবে, -10 আসবে। এগুলো খুবই সিম্পল, তাই না? জাস্ট যোগ বিয়োগ করতেছি, আমরা কিছুই করতেছি না। ফাইন, হ্যাঁ বলেন, কিছু বলবেন? আচ্ছা, এটা কি সি এর সাথে সম্পর্কিত? আচ্ছা, সি বলতে সি প্রোগ্রাম? জি জি, সি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি বলি, আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো সবই সেম, তাই না? আপনি সি বলেন, সি প্লাস প্লাস বলেন, আপনি ডার্ট বলেন, পাইথন বলেন, সবই তো সেম। আপনাকে কি করতে হবে, জাস্ট ওদের সিনট্যাক্স গুলো ফলো করতে হবে। আপনার সিতেও যেরকম আপনি যোগ বিয়োগ কাজ করছেন, ভেরিয়েবল নিয়ে কাজ করছেন, আপনাকে ডাটাও যোগ বিয়োগ, ভেরিয়েবল, অপারেটর, কন্ডিশন, লুপ, তাই না? আপনার তারপরে ওপির যে বিষয়গুলো আছে, ইনহেরিটেন্স, পলিমরফিজম, সেম বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে একটা বিষয় শিখলে আপনি সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেম কনসেপ্টগুলো জাস্ট ইউজ করতে পারবেন। হয়তো আপনার সিনট্যাক্সটা ডিফারেন্স হবে, বাট আপনার লজিক কিন্তু সব জায়গায় সেম। আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে সহজে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা তো ডাবল নিয়ে কাজ করি। সো ডাবলের ক্ষেত্রে কি বলছিলাম, যে ডাবলের ক্ষেত্রে হইলো কি হবে, দশমিক সংখ্যা হবে, তাই না? যদি আমি এখানে এখন বলি যে 10.50, তাহলে একটু বলবেন আমাকে এখানে যে 10.50 নেওয়ার পরে আমি ইরর কেন পাচ্ছি? যদিও এইখানে লেখা আছে, দেখেন একটু পড়ার চেষ্টা করেন। এইটা পরে আমাকে কে একজন অ্যান্সার করেন যে আসলে এইখানে আমরা কেন ইররটা খাচ্ছি। এটা ইন্টিজার ডাটা টাইপ আছে এর জন্য ডাবল দিতে হবে। আচ্ছা, সবাই কি একমত? জি জি জি, একমত। ডাবল লিখতে হবে ইন্টিজারের বদলে। ওকে, হ্যাঁ, তো আমরা এখানে একটু পরে দেখি কি বলছে, যে এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান্ট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল অফ টাইপ ইন্টার চেঞ্জিং দ্য টাইপ অফ দ্য ভেরিয়েবল অর কাস্টিং দ্য রাইট হ্যান্ড টাইপ অফ ইন্টার। ওকে, দ্যাট মিনস কি বলছে, যে আপনি হইলো এখানে ডাবল টাইপের একটা ভ্যালু নিয়েছেন, যেটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারবেন না। হয়তো আপনি টাইপ চেঞ্জ করেন, অথবা আপনি ভ্যালুটাকে টাইপ কাস্টিং করে ইন্টিজারে কনভার্ট করে ফেলেন। সবকিছু সুন্দর করে এখানে বলে দেওয়া আছে। ওকে, সো আমাদের কি করব, আমরা এখন এই ইন্টের পরিবর্তে এখানে কি ইউজ করব, ডাবল ইউজ করব, তাই না? ডাবল ইউজ করব। যদি ডাবল ইউজ করি তাহলে দেখেন এখন কোনো এরর নাই। এখন যদি আমরা এই নাম্বারটাকে প্রিন্ট করি, তাহলে হলো আমাদের আর কোনো এরর থাকতেছে না, তাই না? এখানে আমরা 10.5 পেয়ে গেছি। যদিও ডাবলের ক্ষেত্রে 5 এর পরে 0 দেওয়া ওনাদের সমান কথা, যেন কম্পাইলার যেহেতু একটু মডার্ন বা স্ট্যান্ডার্ড, ও বাদ দিয়ে দিচ্ছে। ওকে, প্রবলেম নেই। সো এটা গেল ডাবল। এখন কি শিখবো আমরা, বুলিয়ান। সো বুলিয়ান, রাইট? সো বুলিয়ানের ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল নিব, এখানে দিচ্ছি বুলিয়ান। বুল মানে বুলিয়ানের একটু শর্ট ফর্ম,
এটা কি বুলিয়ান বলা হয়, এটা একটা কিওয়ার্ড। ওকে, সো এখানে আমরা একটা ভেরিয়েবল নিব। সো ভেরিয়েবলের নাম দিচ্ছি যে পাস, মানে পাস নাকি ফিল। ওকে, সো এখানে পাস বলতেছি যে হ্যাঁ ট্রু। আমরা জানি কি যে বুলিয়ান মিনস হলো দুইটাই ভ্যালু থাকতে পারে, আইদার ট্রু আইদার ফলস। ট্রু এবং ফলস ছাড়া বুলিয়ান আর কিছুই থাকতে পারে না। ওকে, এটাকে আমরা ইয়েস নো বলতে পারি, 0 1 বলতে পারি। ওকে, সো জাস্ট ট্রু এবং ফলসে থাকতে পারবে। তো এখন এখন যদি আমি এখানে জাস্ট বলি যে পাস, তাহলে আমরা কি পাবো, এইটি ট্রু, যেটাকে আমরা পাসের ভিতরে রাখছি, এইটাকে জাস্ট আমরা এখানে প্রিন্টে দেখতে পারবো, তাই না? ওকে, এখন আমরা আরেকটা ভেরিয়েবল, যেটা আরেকটা আমাদের টাইপ, যেটা হলো স্ট্রিং টাইপ, এটা আমরা এখনো শিখি নাই। ওইটা শিখবো, সাথে হলে আমরা ডাইনামিকটা শিখবো। এই দুইটা শিখে আপনাদের কিছু প্রশ্ন করবো, দেন হলে আমার আজকে শেষ করবো। আজকে ফার্স্ট ক্লাস, আমি অনেক বেশি প্রেশার দিব না। অনেকে আছেন খুব বেগিনার্স, যারা শুরু করছেন মাত্র, তো একদিন অনেক কিছু শিখালে আসলে হতাশ হয়ে যাবেন। সো আমি একটু অল্প অল্প করে আগানোর চেষ্টা করতেছি। ওকে, যদি আমাদের ক্লাস বেশি নিতে হয় অবশ্যই বেশি নিব, তাও আমরা যাতে প্রপারলি বুঝতে পারি। এটা হলো আমাদের জাস্ট মূল থিওরি। ওকে, সো আমরা এখন স্ট্রিং টাইপের একটা আমরা ভ্যালু নিচ্ছি। সো স্ট্রিং এর ক্ষেত্রে আমি লিখতেছি স্ট্রিং, এটা হলো আমাদের টাইপ। তারপর নেম লিখতেছি, সাপোজ মনে করেন যে রাকিব হাসান, রাকিব হাসান। Fine. এখন এই দেখেন এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যেহেতু আছে, এই জন্য ওকে আমরা কি বলবো, স্ট্রিং টাইপ বলবো। ফাইন, তো এখন তো এটাকে আমরা প্রিন্ট করতেই পারি নরমালি। ওকে, এখন রাকিব হাসানের নেমটা নিলাম, আমি অ্যাগেন সবগুলো আবার দেখিয়ে দিচ্ছি। রাকিব হাসানের একটা বয়স নিব আমরা, এজ নিলাম 20, এটা হলো ইন্টিজার টাইপ। দেন রাকিব হাসানের আমি একটা সিজিপিএ নিব, ওকে বলতেছি যে সিজিপিএ সাপোজ মনে করো 3.65 বা 66। এরপরে আমি একটা বুলিয়ান টাইপের ভেরিয়েবল নিব, এখানে বলতেছি যে পাস্ট কিনা, যদি পাস্ট হয় সেক্ষেত্রে আমি ট্রু দেব, ট্রু দেব। ওকে, তো আসলে আমরা আজকে 4টাই জাস্ট ভেরিয়েবল টাইপ শিখলাম, যেখানে আমরা কি করতে পারি, আমরা একটা টাইপের নেম নিব, একটা ভেরিয়েবল নেব এবং স্পেসিফিক ওই টাইপের আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব। আরেকটা যে বিষয় ছিল সেটা কি, ডাইনামিক। সো এখন যদি আমরা চাই যে আমরা এখানে স্পেসিফিকলি কোনো টাইপকে বলে দিব না, আমরা একটা জেনারেল একটা ভেরিয়েবল নিব এবং ওই ভেরিয়েবলের ভিতরে আমরা যে কোনো টাইপের ভ্যালু স্টোর করতে পারবো। ওকে, সো আমি এখানে সাপোজ মনে করেন ডাইনামিক নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, আমি এইখানে ভেরিয়েবলের নাম দিচ্ছি যে ভ্যালু, এটা আমাদের ভেরিয়েবলের নেম। এখন দেখেন এখানে চাইলে আমি আমার নেমকেও রাখতে পারতেছি। নেম কোনটা আমার, দেখেন নেম হলো কি আমাদের রাকিব, আমি সরাসরি এখানে নাম বলতেছি না, এখন যেহেতু আমাদের এখানে ভেরিয়েবল অ্যাসাইন করা আছে, আমি জাস্ট ভেরিয়েবলের নাম বলতেছি। তো এখানে নেম নেওয়া মানে কি, স্ট্রিং নেওয়া, তাই না? আর হয়তো আমি এইখানে এস নি, দেখেন তাহলে কিন্তু আমি এই যে রাখতে পারতেছি। আমার এখানে এস কি, ইন্টিজার, এখন কিন্তু ইন্টিজারকে আমি ডাইনামিকের ভিতরে রাখতে পারতেছি। যদি আমি এখানে সিজিপিএ নিই, সিজিপিএ কি আমাদের ডাবল, তো ডাবল কিন্তু আমরা এখন এই ডাইনামিকের ভিতরে রাখতে পারতেছি। অ্যাগেন যদি এট লাস্ট আমরা এখানে পাস্ট নিই, পাস্ট কি আমাদের বুলিয়ান টাইপ, বাট আমরা ডাইনামিকের ভিতরে এখন বুলিয়ান রাখতে পারতেছি। তো ডাইনামিক ইউজ করলে আপনি এখানে যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারবেন। নট অনলি শুধু এই কয়টা, আপনি চাইলে এখানে কি রাখতে পারবেন, লিস্ট রাখতে পারবেন, ম্যাপ রাখতে পারবেন, একটা ফাংশনের অবজেক্ট রাখতে পারবেন, ঠিক আছে, ক্লাস রাখতে পারবেন, এভরিথিং যে কোনো টাইপ আপনি এখানে স্টোর করতে পারবেন। ওকে, তো আশা করি যে এই সিম্পল বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এখানে কি মাল্টিপল যে চারটা রয়েছে, স্ট্রিং, ইন্টিজার, ডাবল, বুলিয়ান, এই চারটা কি প্রিন্ট করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি জাস্ট এখানে প্রিন্ট লিখে এখানে নেম বলবেন। পরে আপনি আবারও প্রিন্ট লিখবেন, এখানে প্রিন্ট লিখে সিজিপিএ বলবেন। সেম ভাবে আপনি আবারও প্রিন্ট লিখলেন। আপনি কি ছিল, এইচ ছিল, রাইট? এইচ, এইচ ছিল, এইচটা প্রিন্ট হবে এবং এট লাস্ট আপনি মনে করেন যে পাস বললেন, আপনার পাসটা প্রিন্ট হয়ে যাবে। এভাবে করে আপনি প্রিন্ট করতে পারেন। ডায়নামিক ভ্যালুর মধ্যে করতে পারবো না, ডায়নামিক হ্যাঁ, হ্যাঁ, ডাইনামিক করতে পারবেন।
যদি আপনি চান যে এখানে প্রিন্ট করবেন ডাইনামিক একসাথে ভ্যালুটাকে, একসাথে এখানে করতে পারবেন। যেহেতু আপনি এখানে অ্যাসাইন করছেন এইখানে, তো আপনি তো উপরে এটাকে প্রিন্ট করতে পারবেন না, তাই না? আপনি আগে যেহেতু অ্যাসাইন করছেন, অ্যাসাইনের পরে আপনাকে প্রিন্ট করতে হবে। বুঝছি। ওকে, তো আপনি এটাকে উপরে অ্যাসাইন করতেন, তাহলে আপনি এটাকে একসাথে প্রিন্ট করতে পারতেন। আচ্ছা, সবগুলা ভ্যালু কি একবারে প্রিন্ট করার মতো কোনো ওয়ে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যদি আমরা চাই সবগুলো, আমি একটু দেখে আসি আউটপুটটা। তো আমরা কিন্তু এখানে প্রত্যেকটা আউটপুট দেখতে পাচ্ছি, রাইট? ইন্ডিভিজুয়ালি। এখন যদি চান যে আপনি একবারে সবগুলোকে প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাই না? তো আপনি এখান থেকে, আমি এটাকে বাদ দিচ্ছি, ডাইনামিকটাকে। তো প্রথমে আমরা নেম নিচ্ছি। নেমের পরে আপনি প্লাস দিয়ে এইচটাকে প্রিন্ট করতে পারেন। ওকে, দেন হইলো আপনি প্লাস দিয়ে সিজিপিএটাকে প্রিন্ট করতে পারেন। দেন হইলো আপনি প্লাস দিয়ে পাস্ট এটাকেও আপনি প্রিন্ট করতে পারেন। বাট এখন যেটা প্রবলেম সেটা কি, যে যখন আপনি স্ট্রিং এর সঙ্গে, এটা খেয়াল করবেন, যখন আপনি স্ট্রিং এর সঙ্গে কোনো একটা ভ্যালুকে যোগ করতে যাবেন, তখন আদার্স ভ্যালুগুলোও স্ট্রিং টাইপেরই হতে হবে। দেখেন এখানে নেমটা কি, নেমটা হলো একটা স্ট্রিং টাইপ না? স্ট্রিং টাইপ। তো আপনার এখানে এস কি, ইন্টিজার। সিজিপিএ কি, ডাবল। পাস্ট কি, বুলিয়ান, তাই না? তো আপনি এখানে বলতে হবে যে এইচ ডট টু স্ট্রিং, মানে আপনি এইচটাকে ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলতেছেন। সিজিপি এর ক্ষেত্রে সেম, জাস্ট বলবেন যে টু স্ট্রিং, আপনি সিজিপি কে টু স্ট্রিং এ কনভার্ট করে ফেলতেছেন। এই পাস যেটা বুলিয়ান, এটাকে আপনি জাস্ট বলবেন যে টু স্ট্রিং, তার মানে এই পাস এখন স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। কি ল্যাঙ্গুয়েজের জন্য হুম, বুঝতে পারিনি, কি বলছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, আপনার আপনার নেট প্রবলেমের কারণে কথাটা আসতেছে না। ওকে, তাহলে একটু খেয়াল করেন যে এখানে রাকিব হাসানটা চলে আসছে, প্রথমে আপনার নাম প্রিন্ট হয়েছে, তারপরে এর এজটা প্রিন্ট হয়েছে, তারপরে এর সিজিপিটা প্রিন্ট হয়েছে, তারপরে লাস্টে এই যে পাস্ট ভ্যালুটা ওখানে প্রিন্ট হয়ে গেছে। ওকে, দেন হলো এর ভিতরে কেমনে স্পেস দিব, কেমনে টেক্সট ডেকোরেশন করবো, এগুলো আমরা পরে জানবো। আজকে জানবো না, সবকিছু একবার জানলে আপনারা এলোমেলো হয়ে যাবেন। ওকে, সো অবশ্যই এটাকে আপনি ডেকোরেট করতে পারবেন, আপনি এখানে মাঝখানে স্পেস দিতে পারবেন, সেটা আমরা পরে জানবো। তো এইটুকু জানেন যে আপনি একবারে প্রিন্ট করতে হলে আপনি এভাবে প্লাস করে করে প্রিন্ট করতে পারেন। যেহেতু আপনি একটা স্ট্রিং এর সঙ্গে আপনি অন্য ভ্যালুকে প্রিন্ট করতেছেন, এই জন্য ওই ভ্যালুগুলোকেও আপনার টু স্ট্রিং এই ফাংশনের মাধ্যমে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। দেন হইলে আপনি স্ট্রিং এর সঙ্গে যোগ করে করে এইগুলাকে একবারে দেখতে পারবেন। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, স্ট্রিং এ আমরা এস বড় হাতে লিখলাম কেন, অন্যগুলো তো ছোট হাতে লিখলাম? হ্যাঁ, ভালো একটা করছেন, জানার বিষয় আছে। সো স্ট্রিং এর ক্ষেত্রে আসলে আমাদের স্ট্রিং নামে কোনো টাইপ থাকে না, হয় না মূলত। আমাদের যেটা হয় সেটা হলো ক্যারেক্টার। কি হয়? ক্যারেক্টার হয়। যারা আমরা ক্যারেক্টার। যারা আমরা সি নিয়ে কাজ করছি, তারা কিন্তু যখন কোনো যারা আপনারা সি নিয়ে কাজ করছেন, সি প্রোগ্রাম নিয়ে, ওইখানে কিন্তু স্ট্রিং নামে কিছু নাই। কি আছে? লিস্ট অফ ক্যারেক্টার। যখন আপনি স্ট্রিং নিয়ে কাজ করতে যাইতেন, তখন কি করতে হইতো? আপনার একটা ক্যারেক্টারের লিস্ট তৈরি করতে হইতো। ওকে? সো যদি আপনি ক্যারেক্টারের লিস্ট তৈরি করতে যান, সেক্ষেত্রে আপনার একটা লিস্ট তৈরি করতে হয়। আপনার ক্যারেক্টার নিয়ে আপনার মনে করেন যে বসাতে হয়। তো এগুলো একটা ঝামেলার কাজ। ওকে? তো এইজন্য যে মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, সেগুলো কি করছে? ওই লিস্টের ক্যারেক্টার বাদ দিয়ে ওরা একটা স্ট্রিং টাইপের ক্লাস নিয়ে আসছে। দেখেন, যেহেতু সবগুলো এই স্ট্রিং হলো একটা ক্লাস। ওকে, এই কারণে হইলো এই স্টা বড় হাতের। ওকে, তো ওরা কি করছে? ওরা বলছে যে আমরা একটা স্ট্রিং নামে ক্লাস তৈরি করে তোমাকে দিলাম, এখন আর তোমাকে ওই ক্যারেক্টারের লিস্ট ব্যবহার করতে হবে না। ওরা কিন্তু ইন্টারনালি মূলত এই স্ট্রিং এর ভিতরে লিস্ট অফ ক্যারেক্টার ইউজ করতেছে। ওকে, ওরা হলো ইন্টারনালি এই স্ট্রিং এর ভিতরে লিস্ট অফ ক্যারেক্টার ইউজ করতেছে। বাট যেহেতু লিস্ট অফ ক্যারেক্টার ইউজ করা একটু ঝামেলার, এই কারণে হইলো ওরা ওইটাকে আমাদের তৈরি করে আমাদের একটা ক্লাস আকারে দিয়েছে। এখন যদি আমরা এখানে স্ট্রিং নেম লিখি, তাহলে আমরা হইলো লিস্ট অফ
ক্যারেক্টারই মূলত লিখতেছি, কিন্তু আমরা এটাকে স্ট্রিং হিসেবে দেখতে পারতেছি। ওকে, তাহলে দেখেন এখানে ক্যারেক্টার কয়টা আছে, রাকিবের আর তার মানে 1 2 3 4 5 6 7 8 10টা 9 10 আর মাঝখানে একটা আছে স্পেস মানে 11টা। তাহলে আপনি 11টা ক্যারেক্টারের এখন লিস্ট তৈরি করতে হইতো আমাদের। তো আপনি এখন স্ট্রিং ক্লাসটি ইউজ করেন তাহলে হইলো আমাদের আর ক্যারেক্টার অফ লিস্ট নিয়ে কাজ করতে হচ্ছে না। ওকে, আর এই কারণে হলো